একটু একটু করে এগিয়ে আসতে লাগলো এই মৃত্যুদূত। রামুর বউ তখন গভীর ঘুমে মগ্ন, সে কিছুই জানতে পারল না। গ্রীষ্মকাল, মে মাস, অন্য দিনের থেকে গরমটা এদিনকে অনেকটাই বেশি পড়েছে। ঘরের ভেতর বীভৎস গরম, ভ্যাপসা গরমে ছটফট করতে লাগলো রামুর বউ। জঙ্গলের ধারে তাদের বাড়ি, বাইরে ফুরফুর করে হাওয়া, অথচ ঘরের ভেতর গুমোট গরমে তার ঘুম আসছিল না। রাত তখন মোটামুটি 11টা কি 11:30। আস্তে করে দরজাটা খুলে বাড়ির বারান্দায় এসে বালিশটা নিয়ে শুলো রামুর। বাইরের ঝিরঝিরে হাওয়ায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল মেয়েটা। সুন্দর চেহারা রামুর বউয়ের, আর তার সঙ্গেও খুবই নম্র, বিনয়ী, শান্ত এবং পতিব্রতা। বাড়ির সবাইকে যার যতটুকু সেবা পাওনার দরকার তার কাছ থেকে সে সবটাই পালন করে চলে হাসি মুখে। ছোঁয়া মাত্রই গভীর ঘুমের কোলে ঢলে পড়ল রামুর বউ। বাইরে তখন চাঁদ আস্তে আস্তে অস্ত যাচ্ছে। ঠিক এমন সময় তাদের ঘর থেকে সামান্য দূরে জঙ্গলটা যেন একটু নড়ে উঠল। ঘাসের ওপর খসখস করে একটু আওয়াজ। জঙ্গল থেকে বেরিয়ে এলো একজোড়া হলুদ চোখ। তার দৃষ্টি রামুর বউয়ের দিকে। একটু একটু করে এগিয়ে আসতে লাগলো এই মৃত্যুদূত। রামুর বউ তখন গভীর ঘুমে মগ্ন, সে কিছুই জানতে পারল না। ধীরে ধীরে অতি সন্তর্পণে পা টিপে টিপে এগিয়ে আসতে লাগলো সেই মানুষ খেকো বাঘটা। একদম কাছাকাছি এসেই ঝাঁপিয়ে পড়লো রামুর বউয়ের ওপর। শব্দটি করতে পারলো না রামুর বউ, তার গলাটা কামড়ে ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল জঙ্গলের। শুরু করছি জিম করবেটের কাহিনী অবলম্বনে এক সত্যিকার লোমহর্ষক ভয়ঙ্কর নরখাদক বাঘ শিকারের কাহিনী, কান্দার মানুষ খেকো। এই গোটা কান্দা অঞ্চলে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে রাখা এক ভয়ঙ্কর মানুষ খেকো বাঘকে জিম করবেট কিভাবে হত্যা করেছিলেন, আজকে তোমাদের সেটাই আমি শোনাতে এসেছি। শিকারীরা অনেক সময় অনেকে খুব কুসংস্কারচ্ছন্ন হন, কোনো প্রয়োজন নেই, অথচ তারা কোনো একটা কুসংস্কার ধরে থাকলে সেটা কিছুতেই ছাড়তে চান না। এটা আমাদের সাধারণ মানুষের মধ্যেও আছে, কিন্তু শিকারীদের ব্যাপারটা একটুখানি অন্যরকম। যেমন একজন আফ্রিকান শিকারী ছিলেন। এটা জিম করবেট নিজেই এই গল্পটা বলেছেন যে একজন তাঁরই বন্ধু, একজন আফ্রিকান শিকারী, তিনি যখন সিংহ শিকার করতে যেতেন তিনি ঠিক 5টা কার্তুজ সঙ্গে নিয়ে যেতেন, তার বেশিও না কমও না। আবার সেই শিকারী যখন বাঘ শিকার করতে যেতেন সেই কার্তুজের সংখ্যা বেড়ে দাঁড়াতো 7টা, না 6টা, না 8টা। এটা এক অদ্ভুত কুসংস্কার। আবার এই জিম করবেটেরও এক কুসংস্কার ছিল। তিনি মনে করতেন যে তিনি শিকারে যাওয়ার আগে যদি কোনো বিষধর সাপকে হত্যা করতে পারেন তাহলে তার সেই শিকার সাকসেসফুল হবে। এটা একটা নিছক কুসংস্কার ছাড়া কিছু নয়। এ ব্যাপারে জিম করবেটও এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি, কিন্তু এই কুসংস্কারটাকে তিনি গভীরভাবে মেনে চলতেন। আমি যে এই কথাগুলো বললাম পরে এই গল্পের মধ্যে এর কারণটা তোমরা জানতে পারবে। আগেকার দিনে ইংরেজরা ছিল সবসময় মদ খেত, আজে বাজে সঙ্গ করত, উল্টোপাল্টা জায়গায় যেত, এইভাবেই তারা দিন কাটাতো। কিন্তু জিম করবেট ছিলেন অত্যন্ত চরিত্রবান মানুষ। তিনি মদ স্পর্শ করতেন না, তিনি কিন্তু একদম লম্পট ছিলেন না, তিনি একদম নিপাট ভদ্রলোক যাকে বলে। তিনি তার অবসর সময় জঙ্গলে জঙ্গলে ঘুরে কাটাতেন আর প্রকৃতির ছবি তুলে তুলে, ফটো তুলে তুলে বেড়াতেন। এটাই ছিল তার কাজ। আর একটা বড় কাজ ছিল কি, যখনই ভারতের মানুষ বিপদে পড়তো, কোনো কোনো ভয়ঙ্কর মানুষকে খুব বাঘের কবলে তাদের প্রাণ যেত, তাদের রক্ষা করতে তিনি ছুটে যেতেন। ভারতের সঙ্গে সঙ্গে সুদূর আফ্রিকাতেও তার ডাক পড়তো মাঝে মাঝেই। সেখানকার ভয়ঙ্কর সিংহদেরও তিনি এইভাবে সায়স্তা করে আসতেন। আবার ভারতে আসতেন, আবার ডাক পড়লে আফ্রিকায় যেতেন সিংহ মারতেন। মে মাসের একদিন তিনি নৈনিতাল থেকে প্রচুর হেঁটে জার্নি করে তার ফরেস্ট বাংলোয় এসে পৌঁছেছেন। বাংলোর গেটে ঢুকতে গিয়ে তিনি দেখলেন বেশ কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। তিনি ঢুকতে গিয়ে তাদের দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? তাতে তাদের মধ্যে একজন বলে উঠল, হুজুর আমাদের রক্ষা করুন সাহেব, একটা মানুষকে খুব বাঘ বেশ কিছুদিন ধরে আমাদের খুব অত্যাচার করছে, গ্রামের পর গ্রাম সে মানুষ হত্যা করে বেড়াচ্ছে। তার জ্বালায় আমরা মাঠে ফসল ফলাতে যেতে পারি না, ফসল পাহারা দিতে যেতে পারি না, গরু চড়াতে যেতে পারি না, এমনকি গাই গরুগুলোকে নিয়ে ঘরের বাইরেও বেরোতে পারি না। এত ভয়ঙ্কর সেই নরখাদক আমাদের গ্রাম এবং আশেপাশের বেশ কয়েকটা গ্রাম থেকে শুধু মানুষ তুলে নিয়ে যাচ্ছে। আপনি আমাদের রক্ষা করুন হুজুর, তা না হলে আমরা বাঁচবো না। এখান থেকে কিছুটা দূরে একটা উঁচু টিলা আছে, তার ওপরের গ্রাম থেকে আমরা এসেছি হুজুর।
এই বাঘকে আপনি ছাড়া আর কেউ মারতে পারবে না হুজুর। এর আগেও কয়েকজন শিকারী চেষ্টা করেছিল, কিন্তু তারা মারতে তো পারেইনি, তারা ওই বাঘের পেটেই গেছে। আপনি দয়া করে চলুন আমাদের সঙ্গে হুজুর। তখন জিম করবেট তাদেরকে বললেন যে দেখো, আমি আজকে প্রচন্ড ক্লান্ত, এত দূর থেকে জার্নি করে এসেছি, কোনোভাবেই আমি আজকে তোমাদের সঙ্গে যেতে পারবো না। তবে কথা দিচ্ছি, কালকে সকালে আমি তোমাদের ওখানে যাব, তোমরা প্রয়োজনীয় সবকিছু বন্দোবস্ত করে রেখো। আর বাংলোর চাকরকে ডেকে বললেন এই অন্ধকারে ওরা যাবে, ওদের হাতে লণ্ঠন দাও। তো চাকর তাদের হাতে 3টে লণ্ঠন ধরিয়ে দিল, তারা হুজুরকে সেলাম করে ওখান থেকে চলে গেল। এরপর জিম করবেট খুব চিন্তায় পড়লেন যে ঠিক এর আগেই তিনি মোহনের নরখাদক বাঘটাকে মেরে এসেছেন, তারপরে তার রেস কাটতে না কাটতে, বিশ্রাম পেতে না পেতেই আবার এই কান্দার মানুষকে এই সময় তার ভৃত্য এসে তাকে রাতে খাবারের কথা বলতে তিনি বললেন আজকে আমি রাতে খাবো না, এক কাজ করবি, কালকে আমি সকালবেলা বেরোবো, তার আগে কিন্তু প্রাতরাশটা সেরে নেবো, সেই ব্যবস্থা করে রাখিস। পরের দিন সকালবেলায় জিম করবেট বেরিয়ে পড়লেন তার বন্দুক, রাইফেল যা কিছু সঙ্গে নিয়ে। ফরেস্ট বাংলো থেকে কিছুটা হেঁটে গেলেই একটা টিলা পড়ে, ওই টিলার পরেই রয়েছে কান্দা গ্রাম, আর কান্দা গ্রামের চারপাশে রয়েছে গভীর জঙ্গল। আর ঠিক এই কারণেই কান্দা গ্রামে বাঘের আক্রমণের ঘটনাটাও বেশি। তিনি গ্রামে পৌঁছানোর পর গ্রামের সবাই তাকে স্বাগত জানালো, গ্রামের মোড়ল এগিয়ে এসে তাকে অভ্যর্থনা জানালো। তার কথায় তিনি জানতে পারলেন জিজ্ঞেস করে যে ঠিক তিনি যেদিনকে আর কি পৌঁছলেন সকালে, তার আগের দিন রাত্রে যেদিনকে ওই লোকগুলো এসেছিল তার কাছে বলতে যে ঘটনাটা, সেই দিনই রাত্রে রামুর বউকে বাঘে তুলে নিয়ে গেছে। বেচারা রাত্রে গরম লাগছে বলে বাইরে এসে শুয়েছিল, আর মাঝ রাত নাগাদ আক্রমণ করে তাকে তুলে নিয়ে গেছে। গ্রামের লোকজন বাঘের ভয়ঙ্কর গর্জন শুনতে পেয়েছে, কিন্তু ভয় কেউ দরজা খুলে বেরোনোর সাহসও করেনি। আর তাছাড়া জিম করবেট তাদের উপর নির্দেশ দিয়েছিলেন যেন দরজা জানলা এঁটে তারা বসে থাকে, কোনো রকমেই যেন বাইরে না বেরোয়। জিম করবেট সাহেব তখন গ্রামের মোড়লকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের গ্রামে বাঘটাকে কেউ দেখেছে? তখন সেই গ্রামের মোড়ল বলল, হ্যাঁ হ্যাঁ দেখেছে, রামুর বউয়ের এক অভিন্ন হৃদয় বান্ধবী আছে, তার নাম মঙ্গলা, সে কিন্তু বাঘটাকে দেখেছে। পুরো ঘটনাটার সে প্রত্যক্ষদর্শী, তার ঘরের জানলা খোলা ছিল, সেই জানলা দিয়ে সে দেখেছে কিভাবে বাঘটা রামুর বউয়ের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল জঙ্গলের মধ্যে। এরপর থেকে মঙ্গলা যেন কেমন হয়ে গেছে, সে কোনো কথাই বলতে পারছে না। সেদিনকে তো সে ভয় চিৎকারও করতে পারেনি, সে ঘন ঘন ফিট হয়ে যাচ্ছে। মঙ্গলার বাড়িতে পৌঁছে জিম করবেট দেখলেন যে মঙ্গলা খুব কান্নাকাটি করছে, তার বাবা মা তাকে ধরে রাখতে পারছে না। তখন জিম করবেট তাকে আশ্বস্ত করে বললেন, দেখো মঙ্গলা, রামুর বউকে তো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু ওই নরখাদক বাঘটাকে আমি শেষ করবার জন্যই এখানে এসেছি। এখন তুমি আমাকে বলো যে বাঘটা ঠিক কোন দিকে গেছে। তখন মঙ্গলা আঙুল দিয়ে দেখিয়ে দিল কান্দা গ্রাম থেকে উত্তর দিকে ঘন জঙ্গলের দিকে বাঘটা ঢুকে গেছে। মঙ্গলার কথা মতো জিম করবেট তখন বেরিয়ে পড়লেন জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে তিনি ঢুকে দেখলেন সেদিকে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, আর জঙ্গলের মাটিটা যেন তেতে লাল হয়ে আছে। যাই হোক, তিনি ধীরে ধীরে জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে গেলেন। সেখানে একটা নালা তিনি দেখতে পেলেন। হঠাৎ তার মনে হলো এই নালার মধ্যে বাঘ নেই তো, থাকতেও তো পারি। এরপর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে জিম করবেট আশ্বস্ত হলেন না, এই নালায় কোনো প্রাণীই নেই, মানুষকে বাঘ তো দূরের কথা, কোনো প্রাণীই নেই। এবার তিনি একটু এগোলেন, একটু এগিয়েই সামনের দিকে তাকিয়ে তিনি দেখলেন যে একটা জায়গায় একটুখানি জল জমা আছে, আর সেখানে জল খাচ্ছে হামাদ্রিয়াত। এই প্রাণীটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ হিংস্র প্রাণী। কোনো রকম বিরক্ত হলে সে দৌড়ে এসে তাকে দংশন করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। এটা এক ধরনের অত্যন্ত বিষধর প্রজাতির সাপ হামাদ্রিয়াত। তিনি তখন একটু নড়লেন না, কারণ নড়াচড়ার শব্দেও সাপটা তাকে তেড়ে আসতে পারে। তবে তার কাছে রাইফেল আছে, এক গুলিতেই তিনি সেটাকে খতম করে দিতে পারেন। পাছে সাপটা বুঝতে পারে বা বিরক্ত হয় বলে তিনি তার হাতের রাইফেলটাও তুললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আবার এটাও ভাবলেন যে যদি তিনি একটা গুলি করেন তাহলে গুলির আওয়াজে জঙ্গল প্রচন্ড শব্দে কেঁপে উঠবে, আর সেই নরখাদক বাঘ সতর্ক হয়ে সেখান থেকে সরে যেতে পারে। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, সাপটা তাকে দেখতে পায়নি। আস্তে আস্তে জল খেয়ে সাপটা সরে গেল। তিনি তখন একটা পাথরকে তুলে নিলেন, তুলে নিয়ে সাপটাকে লক্ষ্য করে, চলে যাওয়া সাপটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। অন্য যে কোনো সাপ হলে কিন্তু ওই পাথরের আঘাতে ওখানেই মরে যেত, কিন্তু এ তো অন্য প্রজাতির সাপ হামাদ্রিয়াত। এ কি করলো, ঘুরে জিম করবেটকে তাড়া করে এলো। জিম করবেট তখন মনে মনে প্রমাদ গুনলেন, দেখলেন এর একটা কামড়ে তাকে বাঁচানোর মতন আর কোনো কিচ্ছু এই দুনিয়ায় থাকবে না, তাকে প্রাণ ত্যাগ করতে হবে। কিন্তু উপায় কি? তখন পাকা শিকারী তিনি, সহজে তো তাকে ঘাবড়ে গেলে চলবে না।
সঙ্গে সঙ্গে আরেকটা পাথর তুলে নিয়ে তার গলা লক্ষ্য করে ছুঁড়ে দিলেন জিম করবেট, এবং এই আঘাতেই সাপটা প্রাণ ত্যাগ করল। সাপটা মারা যেতেই জিম করবেট খুব একটা শান্তি পেলেন। আগেই বলেছিলাম না যে জিম করবেটের একটা কুসংস্কার ছিল যে কোনো নরখাদক বাঘ শিকার করার আগে তিনি বাঘের থেকে ছোট কোনো প্রাণীকে হত্যা করতেন, আর সেটা যদি হতো তাহলে তিনি ধরে নিতেন যে তার এই অভিযান সফল হবে। আর সেটা হরিণ হোক, সাপ হোক, সাপ হলে সব থেকে ভালো। আর এই সাপটা যখনই তার হাতে মারা পড়লো তিনি খুব আশ্বস্ত হলেন, তিনি খুব খুশি হলেন। তিনি এটা বিশ্বাস করলেন যে এই কান্দার এই নরখাদক বাঘটিকে এবার তিনি হত্যা করতে পারবেন, আর গ্রামবাসীদের এই আতঙ্কের হাত থেকে তিনিই মুক্ত করতে পারবেন। এইভাবে তিনি একটু এগিয়ে গেলেন, সামনে একটু খোলা জায়গা, সেখানে তিনি দেখলেন যে বাঘের টাটকা পায়ের ছাপ, তার মানে একটু আগেই বাঘটা এখানেই ঘুরছিল।